হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব দ্য অ্যাপোথেকারি ডায়েরিজ সিজন 1 এর 10 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। এপিসোডের একদম শুরুতেই আমরা রিয়ার প্যালেসের দেওয়ালের ওপর লেডি আডুওকে একা বসে থাকতে দেখি। তার হাতে মদের বোতল আর তার চাহনিতে এক গভীর বিষণ্ণতা। এই একটি দৃশ্যই যেন রিয়ার প্যালেসের কনসর্ট বা উপপত্নীদের জীবনের অনিশ্চয়তাকে তুলে ধরে। এর পরের দৃশ্যেই আমরা মাওমাওয়ের বান্ধবী শাওলানকে গসিপ করতে দেখি। সে মাওমাওকে জানায়, জানো গার্নেট প্যাভিলিয়নের যে পরিচারিকাটা ডুবে মারা গেছে, আমি শুনেছি সেই নাকি গার্ডেন পার্টির দিন লেডি লিসুর খাবারে বিষ মিশিয়েছিল। শাওলান আরও যোগ করে যে সম্ভবত সে লেডি আডুওর কথাতেই এই কাজ করেছে, কারণ খুব শিগগিরই নাকি লেডি আডুওকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হবে এবং তার জায়গায় একজন নতুন তরুণী কনসোর্টকে আনা হবে। এই কথাগুলো শোনার পর মাওমাও গভীর চিন্তায় পড়ে যায়। সে ভাবে লেডি আডুও সম্রাটের থেকে 1 বছরের বড়, তার বয়স এখন 35। একসময় তার একটি ছেলেও ছিল, কিন্তু বহু বছর আগেই সে তাকে হারিয়েছে। এই রিয়ার প্যালেস তৈরি হয়েছে সম্রাটের বংশধর তৈরি করার জন্য। সেখানে একজন মা হয়েও সন্তানহারা লেডি আডুওর অবস্থা খুবই করুণ। অন্যদিকে লেডি লিহুয়া যদি দ্বিতীয় সন্তান জন্ম দিতে না পারে, তাহলে তাকেও হয়তো পদ থেকে সরিয়ে দেওয়া হবে। আর লেডি গিয়োকুওকেই যে সম্রাট চিরকাল ভালোবাসবেন তারও কোনো নিশ্চয়তা নেই। মাওমাও ভাবে সুন্দর ফুলও তো সময়ের সাথে সাথে ঝরে যায়, আর যে গাছে ফুল ফোটে না রিয়ার প্যালেসে সেই গাছের কোনো মূল্য নেই। এই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য মাওমাও শাওলানকে পার্টির বেঁচে যাওয়া কিছু খাবার দেয়, যা পেয়ে শাওলান খুব খুশি হয়ে চলে যায়। মাওমাও ভাবে এই টি পার্টিগুলো তার কাছে বিরক্তিকর হলেও কনসার্টদের জন্য তথ্য আদান প্রদানের এক জরুরি মাধ্যম। এরপর আমরা দেখি লেডি গিয়োকুও তার প্যাভিলিয়নে লেডি লিসুকে স্বাগত জানাচ্ছে। মাওমাও লক্ষ্য করে লেডি লিসু এখানে এসেও ভীষণ সতর্ক হয়ে আছে, এমনকি সম্রাটের সামনেও সে এতটা সতর্ক থাকে না। মাওমাও বুঝতে পারে লেডি গিয়োকুও সাধারণ কথাবার্তার মধ্যে দিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বের করে নিতে পারে। এক কথায় সে একজন অত্যন্ত দক্ষ কনসোর্ট। সে এখানে যা কিছু ঘটে তার সব খবর নিজের পরিবারের কাছেও পাঠায়। হঠাৎ মাওমাওয়ের চোখ পড়ে লেডি লিসুর ফুড টেস্টার মেয়েটির ওপর। মেয়েটি মাওমাওকে দেখেই ভয় সিটিয়ে যায়। মাওমাও ভাবে, যাক, মেয়েটাকে কোনো কঠিন শাস্তি দেওয়া হয়নি দেখে ভালো লাগছে, কিন্তু ও আমাকে দেখে এত ভয় পাচ্ছে কেন? মাওমাও আরও লক্ষ্য করে যে লিসুর বাকি 3 জন পরিচারিকা একে অপরের দিকে কোনো মনোযোগই দিচ্ছে না এবং তারা যেন ইচ্ছে করেই লিসুকে অস্বস্তিতে ফেলছে। মাওমাও বুঝতে পারে গাওশুনকে দেওয়া তার আগের রিপোর্টটা ভুল ছিল। এরা মোটেও ভাগ্যবতী নয়, এদেরকে ইচ্ছাকৃতভাবে হেনস্থা করা হচ্ছে। এমন সময় লেডি গিয়োকুও লেডি লিসুকে জিজ্ঞেস করে, তোমাকে মিষ্টি পছন্দ? লিসু হ্যাঁ বলতেই গিয়োকুওর পরিচারিকা তাকে মধুর রসে ডোবানো কমলার কোয়া খেতে দেয়। এটা দেখে লেডি লিসুর মুখটা ফ্যাকাশে হয়ে যায়। মাওমাও সাথে সাথে ধরে ফেলে যে লিসু আসলে মিষ্টি একেবারেই পছন্দ করে না, সে শুধু ভদ্রতার খাতিরে হ্যাঁ বলেছে। এই সুযোগে বাকি 3 পরিচারিকা নিজেদের মধ্যে হাসাহাসি করতে শুরু করে, যা দেখে মাওমাওয়ের কাছে পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। সে বুঝতে পারে এই পরিচারিকারা ইচ্ছে করে লিসুকে এমন খাবার খেতে বাধ্য করে যা সে পছন্দ করে না, আর তার এই অসহায় অবস্থা দেখে মজা নেয়। মাওমাও তখন চায়ের কাপ পরীক্ষা করার অভিনয় করে এবং লেডি গিয়োকুওকে বলে লিসুকে তার পছন্দের কিছু দিতে। লেডি গিয়োকুয়া ইশারাটা বুঝে ফেলে এবং লিসুকে আদা দেওয়া গরম জল এনে দেওয়ার কথা বলে। এটা শুনেই লিসুর মুখে হাসি ফোটে আর ওই 3 পরিচারিকার মুখ কালো হয়ে যায়। মাওমাও নিশ্চিত হয় যে তার অনুমান একদম সঠিক। টি পার্টি শেষ হওয়ার পর মাওমাওয়ের বন্ধুরা তাকে বাইরে রেখে নিজেরা সব গোছানোর দায়িত্ব নেয়। ঠিক তখনই সেখানে জিনসি এসে হাজির হয়। সে জিজ্ঞেস করে, তো তোমার টি পার্টি কেমন লাগলো মাওমাও? জিনসিকে দেখেই মাওমাও বুঝে যায় যে এই টি পার্টির আয়োজনের পেছনে এই লোকটারই হাত ছিল। সে নির্লিপ্তভাবে উত্তর দেয়, ওনারা খুব মজা করেছেন। জিনসি মাওমাওয়ের কাঁধে হাত রেখে বলে, আমার কথা এখনো শেষ হয়নি। মাওমাও সাথে সাথে তার হাত সরিয়ে দিয়ে বলে, আমাকে এখন যেতে হবে। জিনসি তখন আসল কথায় আসে। সে বলে যে পরিচারিকাটা আত্মহত্যা করেছে সেই নাকি গার্ডেন পার্টিতে বিষ মিশিয়েছিল। এই গুজবটা নিশ্চয়ই তুমি শুনেছ। তোমার কি সত্যি মনে হয় এটা আত্মহত্যা ছিল? মাওমাও সরাসরি উত্তর এড়িয়ে যায়। জিনসি আবার প্রশ্ন করে, একজন সাধারণ পরিচারিকা কেন লেডি লিসুকে বিষ দিতে যাবে? মাওমাও যখন বলে যে সে
কিছুই জানে না তখন জিনসি তাকে একটা কাজ দেয়। সে মাওমাওকে গার্নেট প্যাভিলিয়নে গিয়ে লেডি আদুও এবং তার প্রধান পরিচারিকা ফেংমিনের উপর নজর রাখতে বলে, যাতে এই আত্মহত্যার রহস্যের কিনারা করা যায়। মাওমাও মনে মনে ভাবে, এর কথা মেনে নেওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায়ও নেই। যাই হোক, এরপর সিন শিফট হয় আর আমরা দেখি লেডি আডুওর প্রধান পরিচারিকা ফেংমিন মাওমাও এবং তার সহকর্মীদের গার্নেট প্যাভিলিয়নে স্বাগত জানাচ্ছে। সে জানায় যে আগামী 3 দিন তাদের সেখানে সাহায্য করতে হবে। মাওমাও ভাবে, জিনসি তো আমাকে নির্দিষ্ট করে কিছু করতে বলেনি। এমন সময় সেখানে লেডি আডুও আসেন। তাকে দেখে মাওমাও অবাক হয়ে যায়। সে ভাবে, এনাকে দেখে তো 35 বছরের মনেই হয় না। যদি উনি একটু ভালো পোশাক পরেন তাহলে তাকে একদম তরুণী দেখাবে। মাওমাও আরও একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে। লেডি আডুওর হাঁকার ভঙ্গি এবং চেহারার সাথে জিনসির অদ্ভুত মিল রয়েছে। এরপর ফেংমিন তাদেরকে একটা ঘরে নিয়ে গিয়ে কিছু বইপত্র গোছানোর কাজ দেয়। কাজ করতে করতে মাওমাও ভাবে, আমাদের জেড প্যাভিলিয়নের মতো এখানকার পরিচারিকারাও খুব পরিশ্রমী। লেডি লিসুর ওই বোকা পরিচারিকাদের এদের থেকে কিছু শেখা উচিত। কাজ শেষ হলে ফেংমিন এসে মাওমাওয়ের কাজের খুব প্রশংসা করে। মাওমাও লক্ষ্য করে ফেংমিন খুবই বন্ধুত্বপূর্ণ স্বভাবের এবং সবার খুব খেয়াল রাখে। এরপর আমাদের সন্ধ্যার দৃশ্য দেখানো হয়, যেখানে মাওমাও অনেক কাজ করে ক্লান্ত হয়ে পড়েছে। ফেংমিন মাওমাওকে তার সাথে আসতে বলে। তখনই মাওমাও একটা ঘরে ঢুকে মিষ্টি গন্ধ পেয়ে বলে, আচ্ছা, তাহলে এই মিষ্টি গন্ধটা এই মোমবাতি থেকে আসছে। মাওমাও এই ভাবতেই সেখানে ফেংমিন আসে আর মাওমাও ও তার বন্ধুদের জন্য বিছানা দেয়। এরপর আমাদের রাতের দৃশ্য দেখানো হয়, যেখানে মাওমাও আবার ভেবে বলে, মাস্টার জিনসি তো আমাকে বিশেষ কিছু করতে বলেননি। এই বলে মাওমাও ঘুমিয়ে পড়ে। পরের দিন কাজ করতে করতে মাওমাও ভাবতে থাকে, বিষ দেওয়ার ঘটনার মূল পরিকল্পনাকারী কি এখানেই লুকিয়ে আছে। সে ভাবে এখানকার পরিচারিকারা খুবই পরিশ্রমী, কারণ তাদের নেত্রী ফেংমেন নিজেই খুব ভালো। ফেংমেন তার জীবনের অর্ধেকটাই লেডি আডুওর সেবায় কাটিয়ে দিয়েছে, না হলে সে আজ একজন ভালো স্ত্রী হতে পারত। সম্ভবত লেডি আডুওর প্রতি এই অন্ধ আনুগত্যই বিষ দেওয়ার পেছনের কারণ হতে পারে, কারণ লেডি আডুওর জায়গায় একজন নতুন কনসার্ট নিতে চলেছে, যা ফেংমেনের পক্ষে মেনে নেওয়া কঠিন। হঠাৎ একজন পরিচারিকা মাওমাওকে সাহায্যের জন্য ডেকে নিয়ে যায়। সেখানে গিয়ে মাওমাও একটা ঘরে প্রচুর পরিমাণে মধু দেখে চমকে ওঠে। পরিচারিকাটি জানায় যে ফেংমিনের পরিবার একসময় মৌমাছি পালন করে মধু তৈরি করত। এই কথা শোনার সাথে সাথেই মাওমাওয়ের মাথায় সবকিছু পরিষ্কার হয়ে যায়। সে বুঝতে পারে কাল রাতে যে মিষ্টি গন্ধটা সে পেয়েছিল তা আসলে মৌমাছির মোম দিয়ে তৈরি মোমবাতির ছিল। আর ঠিক তখনই সে লেডি লিসু আর তার ফুড টেস্টারকে গার্নেট প্যাভিলিয়নে দেখতে পায়। টি পার্টির ঘটনা এবং মধুর যোগসূত্র মিলিয়ে মাওমাওয়ের কাছে পুরো ষড়যন্ত্রটা স্পষ্ট হয়ে যায়। এরপর সিন শিফট হয়। মাওমাও যা যা দেখেছে এবং বুঝেছে তার সবকিছু জিনসিকে জানায়। সব শোনার পর জিনসি তাকে একটা ধাঁধার মতো প্রশ্ন করে, যদি আমি বলি যে মূল পরিকল্পনাকারী বাইরের জগতের সাথে বিশেষ উপায়ে যোগাযোগ করতে পারে, তাহলে গার্নেট প্যাভিলিয়নের কে সেই ব্যক্তি হতে পারে? মাওমাও এক মুহূর্ত না ভেবে উত্তর দেয়, এই কাজ শুধুমাত্র প্রধান পরিচারিকা ফেংমেনই করতে পারে। সে জিনসিকে আগের একটি ঘটনার কথা মনে করিয়ে দেয়, যেখানে একটি গুদামে আগুন লেগেছিল। মাওমাও বলে, সেই আগুনে পোড়া কাপড়ের টুকরো আর রঙিন প্লেটগুলো আসলে এক ধরনের সংকেত ছিল। ফেংমেন রঙিন আগুন জ্বালিয়ে বাইরের লোকের কাছে খবর পাঠিয়েছিল। তার হাতে যে পোড়া দাগের ব্যান্ডেজ ছিল সেটাও এই ঘটনার প্রমাণ। ফেংমেনকে দেখে কেউ সন্দেহ করবে না, কিন্তু আমার অনুমান সেই এই ষড়যন্ত্রের অংশ। জিনসি মুচকি হেসে বলে, ধরে নিলাম তোমার কথা সত্যি। এটা দেখেই মাওমাও বুঝে যায় যে জিনসি আগে থেকেই সবকিছু জানত এবং তাকে শুধু পরীক্ষা করছিল। রাগে মাওমাও মনে মনে বলে, তার মানে এই লোকটা সব জেনেও আমাকে দিয়ে কাজ করিয়েছে। এরপরই জিনসি দুষ্টুমি করে মাওমাওকে মধু খাওয়ানোর জন্য এগোতে থাকে। মাওমাও লজ্জা পেয়ে পিছিয়ে যায়। সে মনে মনে বলে, মুখটা সুন্দর হলেই ভাবে যা খুশি তাই করা যায়। আরে আমি তো ভুলেই গেছিলাম, এও তো একটা আস্ত বড় লুইচ্চা। সে গাউসুনের কাছে সাহায্য চায়, কিন্তু গাউসুন চুপ করে দাঁড়িয়ে থাকে। মাওমাও তখন রেগে গিয়ে ভাবে, দাঁড়াও, পরের বারের খাবারে আমি জোলাপের ওষুধ মিশিয়ে দেব। জিনসি তাকে আরো রাগানোর জন্য বলে, তোমার তো মিষ্টি জিনিস পছন্দ তাই না? মাওমাও বলে, আমার ঝাল পছন্দ। কিন্তু জিনসি তার কথা না শুনে এগোতেই থাকে। মাওমাও ভয় পেয়ে ভাবে, কি করি আমি? লোকটা এত লম্বা, না হলে ওর ওই জায়গাটায় লাথি মারতাম। আরে না, তাও তো পারবো না, কারণ লাথি মারার মতো ওখানে তো কিছু নেই। সে ভাবে, এখন আমি কি করব? এর আদেশ মানব নাকি নিজের সম্মান বাঁচিয়ে পালাবো? এইসব ভাবতে ভাবতে সে হঠাৎ করে বলে ওঠে, এটা যদি অ্যাকোনাইটের সিরাপ হতো তাহলে আমি খেয়ে নিতাম। আর তখনই তার মাথায় আসে, লেডি লিসু বলেছিল তার মিষ্টি পছন্দ নয়, তাহলে সে গার্নেট প্যাভিলিয়নে কি করছিল? এই কথা ভেবে চোখ খুলতেই সে চেঁচিয়ে ওঠে, হানি! আর ঠিক সেই মুহূর্তে পেছন থেকে লেডি গিয়োকিওর রাগী গলা শোনা যায়, তুমি আমার পরিচারিকার
আমার সাথে এখানে কি করছো? গিয়োকিওকে আসতে দেখে জিনসি ঘাবড়ে গিয়ে না মানে কিছু না বলেই সেখান থেকে পালিয়ে যায়। ও ভাই, এটা বেশ মজার ছিল। যাই হোক, জিনসি পালাতেই গাওশুন মাওমাওকে বলে, মাস্টার জিনসি শুধু মজা করছিলেন, তাই ওকে ক্ষমা করে দিও। মাওমাও বলে, যদি তাই হয় তাহলে পরের বার কি আমার জায়গায় এটা চেটে দেখতে পারেন? গাওশুন এই কথা শুনে ঘাবড়ে গিয়ে মুখ ঘুরিয়ে নেয়, আর মাওমাও বলে, আমার কিছু জিনিস জানার আছে। এরপর মাওমাও সরাসরি লেডি লিসুর সাথে দেখা করতে যায় একটা শেষ প্রশ্নের উত্তর জানতে। লিসু প্রথমে ভাবে জিনসি এসেছে, কিন্তু মাওমাওকে দেখে অবাক হয়। মাওমাও সরাসরি জিজ্ঞেস করে, আপনার তো মধু পছন্দ নয় তাই না? লিসু চমকে গিয়ে বলে, তুমি কিভাবে জানলে? মাওমাও বলে, আপনার মুখ দেখেই বোঝা যায়। মামাও তখন জিজ্ঞেস করে, মধুর সাথে তার কি ছোটবেলার কোনো ঘটনা জড়িয়ে আছে? লিসু তখন তার ছোটবেলার গল্প শোনায়। সে বলে, ছোটবেলায় মিষ্টি আমার জন্য ক্ষতিকর ছিল, তাই আমার নার্স আমাকে মধু খেতে বারণ করেছিল। এই কথা শোনার সাথে সাথে মামাওর কাছে পুরো ষড়যন্ত্রটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। পেঙ্গমিন জানতো যে লিসুর ছোটবেলায় মধুর কারণে প্রায় মৃত্যু হতে চলেছিল, তাই সে আবার মধু দিয়েই লিসুকে মারার পরিকল্পনা করেছিল, যাতে সবাই ভাবে এটা নিছকই একটা দুর্ঘটনা। লেডি লিসু এই কথা বলতেই তার সেবিকা মাওমাওকে বলে, তুমি একজন সেবিকা হয়ে লেডি লিসুকে এমন প্রশ্ন কি করে করতে পারো? এই বলে সেবিকারা লেডি লিসুকে উস্কাতে শুরু করে। মাওমাও এটা দেখে বলে, ও আচ্ছা, তাহলে এই বোকা মেয়েটাকে এভাবে বোকা বানানো হয়। এরা লেডি লিসুকে চিন্তিত করছে, এটা একটা খুবই চালাক পরিকল্পনা। এই ভেবেই মাওমাও বলে, আমি এখানে মাস্টার জিনসির আদেশে এসেছি, যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে সে মাস্টার জিনসির সাথে গিয়ে দেখা করতে পারে। জিনসির নাম শুনেই সবাই খুশিতে লাফাতে থাকে, আর মাওমাও বলেন, যাক, মাস্টার জিনসির এই একটা উপকার আমার কাজে লাগলো। এখন দেখার বিষয় হলো ওই লম্পটটার সাথে দেখা করতে এরা কি কারণ নিয়ে যায়। এই ভাবতে ভাবতে মাওমাও লেডি লিসুকে জিজ্ঞেস করে সে গার্নেট মণ্ডপের প্রধান সেবিকা পেঙ্গমিনকে চেনে কিনা। এই কথা শুনে লেডি লিসু চমকে যায়। সমস্ত তথ্য একসাথে করে মাওমাও গাওশুনকে রিয়ার প্যালেসের পুরনো একটি ঘটনা সম্পর্কে জানতে বলে। গাওশুন একটু ভেবে বলে, আমি কোর্ট লাইব্রেরিতে সেই প্রমাণটা খোঁজার চেষ্টা করছি। এরপর আমরা গাওশুনকে লাইব্রেরিতে দেখি, যেখানে গাওশুন সূত্র খুঁজতে খুঁজতে বলে, এবারও কি জানতে পেরেছে কে জানে। ওর বয়স মাত্র 17 বছর, কিন্তু ওর জ্ঞান, ওর শান্ত স্বভাব আর বিভিন্ন সমস্যার উপর ওর সঠিক চিন্তাভাবনা এবং সেই সমস্যা মোকাবিলার ক্ষমতার কোনো জবাব নেই। ও সত্যি খুব অসাধারণ আর বুদ্ধিমান একটা মেয়ে। এই বলতে বলতে গাওশুন সেই বইটা খুঁজে পায় যেটার সূত্র মাওমাওয়ের দরকার ছিল। এরপর আমরা মাওমাওকে দেখি যে ওই বইটা পড়তে শুরু করে, আর সেটার মাধ্যমে জানতে পারে যে 17 বছর আগে যখন সম্রাট একজন রাজকুমার ছিলেন, তখন লেডি আডুয়োর গর্ভে তার একটি পুত্র সন্তান হয়েছিল যে মারা গিয়েছিল। কিন্তু আজকের সম্রাট আর আগের সম্রাটের ছেলে দুজনেই একসাথে জন্মেছিল, অর্থাৎ এখনকার সম্রাটের ছোট ভাই একজন রাজকুমার হিসেবে তার একমাত্র পুত্র ছিল, আর তার উপপত্নী ছিল আডুয়ো। এই বইতে লেখা অনুযায়ী সম্রাট আর আডুয়ো আপন ভাই বোন নয়, তাই সম্রাটের তার প্রতি টান থাকাটা বোঝা যায়। কিন্তু অবাক করার মতো বিষয় হলো সেই সময়েও এই লম্পট লোকটার একজনই সেবিকা ছিল। এই ভাবতে ভাবতেই মাওমাও বইটা দেখতে দেখতে বলে, এই বই অনুযায়ী বাচ্চাটা 16 বছর আগেই মারা গিয়েছিল, আর যে ওই বাচ্চার ডেলিভারি করিয়েছিল তার নাম ছিল ডক্টর লুওম্যান। এই নামটা পড়েই মাওমার শরীর ঠান্ডা হয়ে যায়। সে ভাবে, আমি জানতাম এটা তুমিই হবে বাবা। তার মনে পড়ে রিয়ার প্যালেসে এসে সে এমন কিছু ঔষধি গাছ দেখেছিল যা সে ছোটবেলায় তার বাবার সাথে লাগাতো। সে ভাবে এই গাছ শুধু একজনই লাগাতে পারে, একজন লোক যে বৃদ্ধার মতো পা টেনে টেনে হাঁটে, একজন ডাক্তার যাকে অযোগ্য ঘোষণা করা হয়েছিল, একজন খোঁজা যার হাঁটুর একটা হাড় বের করে নেওয়া হয়েছিল। শেষ দৃশ্যে মাওমাওয়ের গলা দিয়ে বেরিয়ে আসে একরাশ বিস্ময় আর কষ্ট মেশানো প্রশ্ন, বাবা তুমি এখানে কি করছিলে? আর এই চরম রহস্যময় মুহূর্তটার সাথেই আমাদের আজকের এপিসোড শেষ হয়। মাওমাওয়ের বাবা কেন রিয়ার প্যালেসে ছিলেন, তার সাথে লেডি আডুয়োর সন্তানের মৃত্যুর কি সম্পর্ক, এইসব জানতে হলে চোখ রাখতে হবে পরের এপিসোডে। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই। এপিসোডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের এপিসোডের এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।